আরে আপু, আপনি আমার রুমে ঢুকে জামা কাপড় চেঞ্জ করতেছেন। আগে তো আপনার জানতে হবে যে এটা কার রুম। আপনি একটা ছেলের রুমে ঢুকে এভাবে জামা কাপড় চেঞ্জ করেন কিভাবে? আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? আরে তুই কোথা থেকে এলি? আমি যখন রুমে ঢুকলাম তখন তো কেউ রুমের ভেতরে ছিল না। আমি ভেবেছি রুমে কেউ নেই, তাই আমি জামা কাপড় চেঞ্জ করতেছি। তুই কোথা থেকে আসলি? তুই কি আমার সবকিছু দেখে নিয়েছিস নাকি? আমি ওয়াশরুমে ছিলাম। আমি গোসল করলাম, গোসল করে বের হয়ে আপনার এরকম কাণ্ড কারখানা দেখলাম। আপনার উচিত ছিল এই রুমে এখন কে থাকছে সেটা জেনে রুমে ঢোকা। কিন্তু আপনি কোনো কিছু না জেনে না বুঝে রুমে ঢুকে এভাবে জামা চেঞ্জ করতেছেন। এটা তো একদমই উচিত নয়। কেন? তোর কি চোখ নাই নাকি? তুই যখন দেখলি যে আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, তুই তো সঙ্গে সঙ্গে আবার ওয়াশরুমে ঢুকে যেতে পারতি। কিন্তু তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছিস। আমাকে কি দেখতে ভালো লাগছিল নাকি? আশ্চর্য ব্যাপার, আপনি আমার দোষ দিচ্ছেন কিভাবে? এখানে আমার কি দোষ আছে? আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতেছেন কেন? মনে হচ্ছে আমি কোনো চোর যে আপনার ঘরে ভুল করে ঢুকে পড়েছি আর আপনাকে জামা কাপড় চেঞ্জ করতে আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আবির আর মাহি দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিল। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতিটা যেন অদ্ভুত রকম বিব্রতকর হয়ে উঠল। আবিরের রাগের ভেতর লুকিয়ে ছিল লজ্জা, আর মাহির কথার ভেতরেও ছিল অস্বস্তি আর একটু অভিমান। দুজনেই বুঝতে পারছিল আসলে এটা ইচ্ছা করে কেউ করেনি, কিন্তু মুহূর্তের উত্তেজনায় কেউই সহজভাবে বিষয়টা মেনে নিতে পারছিল না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আর তর্ক করতে চাই না। যা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি। কিন্তু তুই এইভাবে দাঁড়িয়েছিলি কেন বলতো? একটু কাশি দিলেও তো আমি বুঝতে পারতাম কেউ আছে। আমি রুমে ঢুকে তো চারপাশে ভালো করে দেখেছি। যখন দেখেছি কেউ নেই তখনই আমি কাপড় চেঞ্জ করতে শুরু করেছি। আসলে আমি নিজেও একটু অবাক হয়ে গিয়েছিলাম। হঠাৎ দরজা খুলে আপনি ঢুকে পড়লেন। তারপর কিছু বলার আগেই আপনি জামা চেঞ্জ করা শুরু করলেন। আমি বুঝতেই পারিনি কি করা উচিত। আমি তো ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আপনি জামা কাপড় চেঞ্জ করা শুরু করেছেন। আমার মাথা তখন আর কাজ করতেছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। ওই সময়ের জন্য মনে হয় স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাই বলে তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি? যদি না দাঁড়িয়ে থেকে আবার ওয়াশরুমে ঢুকে যাইতি কিংবা একটু কাশি দিতিস, তাহলে তো আর আমাদের দুজনের এরকম বিব্রতকর অবস্থায় পড়তে হতো না। কিন্তু ভুল তো অবশ্যই আছে আমার, কিন্তু তোর ভুলও কম নয়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু দেখিনি। বরং আমি তো ভাবছিলাম কিভাবে আপনাকে বলবো যে আমি রুমে আছি, কিন্তু কোনোভাবে আমার সাহস হচ্ছিল না। আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আমি নিজেও ওয়াশরুম যেতে পারি নাই, আপনাকেও কিছু বলতে পারি নাই। আমি ইচ্ছে করে ওয়াশরুম থেকে বের হইনি। আপনি বিশ্বাস করুন, আমার এখানে কোনো ভুল নেই। আমি তো আর জানি না যে আপনি আমার রুমে এসে জামা কাপড় চেঞ্জ করতেছেন। যদি আমি জানতাম তাইলে কি ওয়াশরুম থেকে আমি বের হতাম বলুন? আবিরের কথায় মাহির রাগ একটু কমে গেল। সে বুঝতে পারলো আসলে ঘটনাটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি, কিন্তু মাহি যেন বিষয়টা মেনে নিতে পারছে না। এই অবস্থার জন্য সে শুধু আবিরকে দোষী বলতেছিল, কিন্তু আবিরের এরকম মাথা নত আর আফসোসের কারণে মাহি অনেকটা চুপ হয়ে গেল। সেও বুঝতে পারলো আসলে ভুলটা তারই বেশি ছিল। আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছিল সে, শুধু ভাবতেছে কেন যে আবার ঘুরে ওয়াশরুমে ঢুকে পড়লো না। আচ্ছা ঠিক আছে, আমিও হয়তো একটু বেশি রেগে গেছি। আসলে আমি ভেবেছিলাম রুমে কেউ নেই, আর আমি চারপাশে ভালো করে দেখেও নিয়েছিলাম, কিন্তু তুই যে ওয়াশরুমে গোসল করতেছিস সেটা তো আর আমি জানতাম না। এখন যাই হোক, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। তুই কিছু মনে করিস না, আমার কোনো কথায় রাগ করিস না। ভুলটা আমারই বেশি ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তবে পরের বার রুমে ঢোকার আগে একটু দেখে ঢুকবেন। বুঝতে পেরেছেন তো আমি ছিলাম অন্য, আপনার সঙ্গে খারাপ কিছু হয় নাই। যদি আমার জায়গায় কোনো বাজে একটা ছেলে থাকতো তাহলে তো এখানে পরিবেশটা অন্যরকম হতে পারতো। নাকি আমি কি মিথ্যা কিছু বললাম আপনাকে? বলুন। কি বললি মানে?
মানে সব দোষ আমার, তার মানে তোর কোনো দোষ নেই নাকি? আর বাজে ছেলে মানে? তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। না না, আমি সেটা বলিনি। আমি শুধু বললাম যে আবার এমন অস্বস্তিকর পরিস্থিতি না হয়। এরপরে কোনো রুমে ঢুকতে হলে আগে ভালো করে নক করে ঢুকবেন। ভিতরে কেউ আছে কি নাই সেটা ভালো করে যাচাই করে নেবেন। তা না হলে আবার এরকম একটা বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারেন। তাই আগে থেকে আপনাকে সাবধান করে দিলাম। আমি আপনার বয়সে ছোট, কিন্তু এই কথাগুলো তো আমি বলতেই পারি। দুজনেই আবার একটু হেসে ফিরল। অদ্ভুত পরিস্থিতিটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে কারোর আওয়াজ শোনা গেল। মাহি আর আবির আওয়াজ শুনে অনেক চমকে গেল। তাদের এক রুমে যদি কেউ দেখে ফেলে তারপর দুজনেই গোসল করা অবস্থায়, তাহলে তাদের অনেক খারাপ ভাববে। তারা দ্রুত লুকিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এরই মধ্যে রুমের বাইরে থেকে আওয়াজ আসলো। মাহি আপু, তুই রুমে আছিস? যদি এই রুমে থেকে থাকিস তাহলে তাড়াতাড়ি উত্তর দে, অনেক দরকার তোকে। হ্যাঁ আছি, কি বলতে চাস বল। আমি একটু জামা কাপড় চেঞ্জ করতেছি, ইমার্জেন্সি কোনো দরকার নাকি? আচ্ছা তাড়াতাড়ি নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বেশি লেট করিস না, খুব দ্রুত চলে আয়, তোর জন্য কিন্তু সবাই বসে আছে। দ্রুত নিচে আয়, কিন্তু আমি কিন্তু বারবার ডাকতে আসবো না তোকে। ঠিক আছে আসতেছি, তুই নিজের দিকে যা, আমি এখনই বের হচ্ছি। জামা কাপড় চেঞ্জ করা প্রায় শেষ, তুই নিচে যেতে যেতে আমি রেডি হয়ে যাব। মাহি দরজার দিকে যেতে যেতে হঠাৎ আবার পিছনে তাকালো। মাহি বারবার করে আবিরের দিকে তাকাচ্ছিল। আবির মুচকে মুচকে হাসতেছিল মাহিকে দেখে। আবির মাহির দিকে তাকিয়ে হাসলো কেন সেটা দেখে মাহি অনেক বিরক্ত হচ্ছিল। তাই মাহি আবার আবিরকে প্রশ্ন করে বসলো। আচ্ছা শোন, আজকে যা হয়েছে সেটা কিন্তু কাউকে বলবি না, বুঝতে পেরেছিস তো? যদি কাউকে বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। যা হয়েছে আজকে সব কিছু আমার আর তোর মধ্যে থাকবে, এর বাইরে যেন কেউ না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এতটা খারাপ না যে এরকম পার্সোনাল কথা অন্য কাউকে বলবো। আমি এতটাও বোকা নই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি এগুলো কথা কাউকে বলবো না। আর এইগুলো কথা কি কাউকে বলার মতো নাকি? এইগুলো বললে নিজের ইমেজ নষ্ট হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে বলবো না। ভালোই হয়েছে, না হলে কিন্তু তোর খবর ছিল। যদি কাউকে বলতিস যে আমাকে তুই বিনা কাপড়ে দেখে ফেলেছিস তাহলে কিন্তু তোর খবর করে দিব, বলে দিলাম। কিন্তু তাই কথাগুলো মাথায় ঢুকিয়ে নে, আমার সঙ্গে কিন্তু বেশি লাগতে আসিস না, তাহলে কিন্তু খবর করে দিব তোকে। এই ছোট্ট ভুল বোঝাবুঝির ঘটনাটা তখন হয়তো খুব সাধারণ মনে হচ্ছিল, কিন্তু মাহি আর আবির কেউই বুঝতে পারেনি এই ঘটনাটাই তাদের জীবনের এক নতুন গল্পের শুরু হতে চলেছে। মাহির কথাগুলো ছিল অর্ধেক রাগ আর অর্ধেক লজ্জায় ভরা। ঘটনার পর থেকেই তার মুখে একটা অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। সে যতটা না আবিরের উপর রাগ করছিল, তার চেয়ে বেশি অস্বস্তি কাজ করছিল নিজের ভেতরে। হঠাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা সে কল্পনাও করেনি। তাই নিজের সম্মান আর বিষয়টা গোপন রাখার জন্যই সে আবিরকে বারবার সাবধান করে দিচ্ছিল। অন্যদিকে আবিরও পুরো বিষয়টা নিয়ে বেশ বিব্রত ছিল। সে কখনোই এমন কিছু দেখবে বা এমন পরিস্থিতির মধ্যে পড়তে চায়নি। তাই মাহির কথাগুলো শুনে সে আর তর্ক বাড়ালো না। শান্ত গলায় কথা বলে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তার চোখে মুখেও ছিল লজ্জা আর অস্বস্তির ছাপ। ঘরের ভিতর কয়েক সেকেন্ডের জন্য এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দুজনেই যেন বুঝতে পারছিল এই ঘটনাটা যদি অন্য কারো কানে যায় তাহলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হতে পারে। তাই বিষয়টা এখানেই শেষ করে দেওয়াই ভালো। কিরে বন্ধু, একটা আপুকে দেখলাম, ওটাকে তোর শালি হয় নাকি? এর আগে কখনো দেখিনি তো, তাই চিনতে পারতেছি না। আরে শালা, কি বলছো সেগুলো? ও আমার শালি না, ও আমার বউয়ের বড় বোন, মানে তোর ভাবির বড় বোন হয়। আমি তো ও ছোট বোনকে বিয়ে করেছি। এই এতদিন রাজশাহী ছিল, ওখানে পড়াশোনা করত। বিয়েতে তো ছিল, কিন্তু তুই হয়তো খেয়াল করিস নাই, আর আমাদের বাড়িতে এই প্রথম আসলো। বলিস কি? তাই তো, এর আগে কখনো দেখিনি। আর ওটা যে তোর বউয়ের বড় বোন হয় সেটা তো আমি জানতাম না। যাই হোক, তুই বললি, এটা আমার জন্য অনেক ভালো হলো। আবার যদি বেয়াদবি করে বসতাম তাহলে তো ঝামেলা হয়ে যেত। সত্যি করে বলতো বন্ধু, আবার কোনো নতুন ঝামেলা করে বসিসনি তো মাহি আপুর সঙ্গে?
উনি কিন্তু একটু রাগী, কিন্তু মন থেকে অনেক ভালো একজন মানুষ। ওনার সঙ্গে যেন আবার কোনো ঝামেলায় জড়াস না বলে দিলাম। আমার মান সম্মান নষ্ট করে দিস না, তুই কিন্তু আমার বন্ধু। আরে না, কি যে বলিস না, ওনার সঙ্গে কেন বেয়াদবি করব? আমি আগে কখনো দেখিনি, তাই তোকে বললাম। আমি তো ভেবেছিলাম তোর শালি, কিন্তু তোর থেকে জানার পর বিষয়টা ক্লিয়ার হলাম যে উনি ভাবির থেকে বয়সে বড়। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা করেছিস তুই। তা না হলে তুই এমন ঘাবড়ে কথা বলিস না। তুই এরকম কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিস কেন? আমার কাছে সব সত্যি করে বলছিস তো আবার? তোর সঙ্গে কেন মিথ্যা কথা বলবো বন্ধু? বলতো, যেটা হয়েছে তোকে সেটাই বললাম। এর থেকে বেশি কিছু হয়নি। তুই চিন্তা করিস না। আমি কি তোর সম্মান নষ্ট করব বল? তুই হইলি আমার বেস্ট ফ্রেন্ড। তোর সম্মান আমি রক্ষা করব। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম। মাহি আবু কিন্তু ভীষণ রাগী, সাবধানে থাকিস আর আমার সম্মানটা বজায় রাখিস। অনুরোধ রইল তোর কাছে এতটুকুই। বন্ধুর এই কথায় আবিরের বুকটা হালকা ধক করে উঠল, কারণ সে ইতিমধ্যেই বুঝে গেছে মাহি সত্যিই রাগী স্বভাবের মানুষ। কিছুক্ষণ আগেই তার চোখে মুখে সেই রাগের ছাপ স্পষ্ট দেখছে সে। তবুও নিজের ভেতরের অস্বস্তিটা লুকিয়ে রাখলো আবির স্বাভাবিক গলায় বলল, আরে ঠিক আছে, তুই এত চিন্তা করিস না। আমি কারোর সঙ্গে ঝামেলা করতে যাই না। আবিরের বন্ধু তাকে প্রথমে একটু সন্দেহ করেছিল, কারণ আবির একটু চঞ্চল টাইপের আর কি। কিন্তু আবির তাকে কোনো রকম ভাবে বুঝিয়ে বলল যে তার আর মাহির মধ্যে কোনো ঝামেলা হয়নি। তাই আবিরের বন্ধু একটু আশ্বস্ত হলো। কিন্তু তাদের মধ্যে তো বিশাল একটা কাণ্ড হয়ে গেছে, যেটা আবিরের বন্ধু এখনো জানে না। আরে কি হয়েছে তোমাদের? এরকম কি কথা বলতেছো দুইজন? আমাকে একটু বলো শুনি। না ভাবি, তেমন কিছু হয়নি। এই তো দুই বন্ধু মিলে একটু গল্প করতেছি আর কি। ও না বলে তুমি কিছু জানো। ও তোমার বোনকে এখনো চেনে না, তাই ওকে বলছি যে ও তোমার বড় বোন। ও জানতো না যে তোমার বড় বোন আছে। ও ভেবেছিল এটা আমার শালি, তাই আমি ওকে সবকিছু বুঝিয়ে বলছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি একবার ভেবেছিলাম যে আবিরের সঙ্গে পরিচয় করিয়ে দিব, কিন্তু রান্নার কাজে আটকে গেছিলাম আর কি। মাত্র রান্না শেষ করলাম। যাই হোক, তুমি যে বলে দিয়েছো আবিরকে, এটাই অনেক ভালো হয়েছে। আসলে ভাবি, আমি বুঝতে পারিনি যে তোমার বড় বোন আছে, তাই বন্ধুর সঙ্গে একটু মজা করতেছি আর কি। ওটা ওর শালি নাকি? কিন্তু ওর কথা শুনে তো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেছে। আরে এটাতে তো এত অবাক হওয়ার কি আছে বলো তো? কারোর কি বড় বোন থাকতে পারে না নাকি? এটা তো স্বাভাবিক বিষয়। তুমি আমার কথা মনে হয় বুঝতে পারোনি ভাবি। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবসময় দেখে আসছি যে পরিবারের বড় মেয়ের আগে বিয়ে হয়, কিন্তু তোমার ক্ষেত্রে তো দেখতেছি ভিন্ন। আগে তোমার বিয়ে হয়েছে, তারপরে তোমার বড় বোনের বিয়ে হবে নাকি, এরকম আগে কখনো দেখিনি তো, তাই একটু অবাক হচ্ছি আর কি। আসলে এটার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে। তোমার বন্ধু যখন আমাদের বাড়িতে যায় তখন আমার বড় বোনকে না আমাকে পছন্দ হয়, তাই আব্বু আম্মুর বাধ্য হয়ে আমাকে আগে বিয়ে দিয়ে দেয়, আর বড় বোনকেও বিয়ে দিবে কিছুদিন পর হয়তো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বন্ধু বড় বোনকে পছন্দ না হয়ে ছোট বোনকে পছন্দ হয়েছে। কিন্তু আমার কাছে তো বড় বোনকে দেখতে বেশি সুন্দর লাগতেছে, কিন্তু ওর তোমাকে পছন্দ হয়ে গেছে। ভাবি, বড় বোনকে বিয়ে করলে তুমি বেআইন হতে আমার। তারা তিনজন এরকম কথোপকথন করতেছিল আর হাসাহাসি করতেছিল। এর মধ্যে হঠাৎ মাহির এন্ট্রি হয়। মাহি এসে এমন কথা বলে যে কথা শুনে সবার মুখের হাসি চলে যায়। মাহির সে কথা শুনে আবির তো বেশ অবাক হয়ে যায়, আর আবিরের বন্ধু অনেকটুকু অবাক হয়ে যায়। কিন্তু আবির বিষয়টা তখনই সামাল দিয়ে দেয়। কি ব্যাপার? তুইও আমার বোন হয়, তোর বন্ধুর বউ, তুই এভাবে তাকে তুমি তুমি করে কথা বলতেছিস কেন? বুঝলাম না তো। ও, তোর সম্মানে বড় আপনি করে কথা বলবি এখন থেকে বুঝতে পেরেছিস? কি ব্যাপার মাহি, তুই এভাবে কথা বলতেছিস কেন? ও হচ্ছে আমার দেবর হয়, ও আমার সঙ্গে তুমি করে কথা বলুক, সমস্যা কিসের? তুই এরকম রাগ করছিস কেন বুঝতে পারলাম না তো। তুই চুপ থাক। ও কি তোর থেকে বয়সে বড় নাকি যে তুমি করে কথা বলবি? এখনই সম্মান দিতে শিখতে হবে।
আমি তো বলেছি আজকে থেকে আপনি করে কথা বলতে হবে, না হলে ওর খবর করে দিব আমি। আমাকে কিন্তু চিনে না। আশ্চর্য ব্যাপার, আপনি এরকমভাবে কথা বলতেছেন কেন? উনি আমার ভাবি হয়, আমার বন্ধুর বউ। আমি ওনাকে তুমি করে কথা বললে আপনার সমস্যা কোথায়? উনি আপনার বোন হতে পারে, কিন্তু উনি আমার বন্ধুর বউ। ওনাকে আমি তুমি করে কথা বলতে পারি, এটাতে আপনার এমন কি সমস্যা হয়ে যাচ্ছে? মানুষকে সম্মান দিতে শেখ, বুঝতে পেরেছিস তো? আজকে থেকে তুই ওনাকে আপনি করে বলবি, আর এটাই আমার শেষ কথা। যদি একবার শুনি তুমি করে কথা বলা, তাহলে কিন্তু আমার আসল রূপ তুই দেখতে পারবি। বুঝতে পেরেছিস তো? আশ্চর্য ব্যাপার তো মাহি আপু, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই তো এভাবে কথা বলিস না, আজকে হঠাৎ কি হয়ে গেল তোর? এমন আবিরের কাছে তোর আমি কত প্রশংসা করলাম, আর তুই সেখানে এভাবে জল ঢেলে দিলি। তুই যে এভাবে কথা বলবি আমি কল্পনাতেও করতে পারিনি জানিস। এভাবে কিন্তু বেয়াদবি করা ঠিক না। আমি কিন্তু আব্বু আম্মুকে ফোন দিয়ে সব বলে দিব। আর তুই বা কেন আবিরের সঙ্গে তুই তুকারি করে কথা বলতেছিস? তুমি আমি করে বলতে পারিস না? এভাবে তুই তুকারি করে কথা বলার কারণটা কি শুনি? এটা তো এক ধরনের বেয়াদবি হচ্ছে। একটু তো সম্মান দিতে পারিস নাকি? তুই বললে আমার কি যায় আসে? যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। আমি তো এখানে মিথ্যা কিছু বলিনি। আজকে থেকে আবির তোকে আপনি করে বলবে, আর আমি তোকে তুমি করে কথা বলবো। ও কি আমার বয়সে সমান নাকি? আমার বয়সে বড়, ও আমার বয়সে ছোট। ওকে আমি তুই করেই বলবো, বুঝতে পেরেছিস তো? তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, তোর থেকে জ্ঞান আমার বেশি। তোর থেকে আমি বয়সে বড়, বুঝতে পেরেছিস তো? মাহির এরকম ব্যবহারে তার বোন অনেক কষ্ট পেয়েছে। সে কল্পনাও করতে পারেনি যে তার বড় বোন অতিথিদের সাথে এরকম বাজে ব্যবহার করবে। সে অনেক চেষ্টা করেছে তার বোনকে বোঝানোর, কিন্তু তার বোন কোনোভাবেই এটা মানতে পারছে না। সে বারবার একই কথা বলতেছে। তাই আবির বাধ্য হয়ে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে, আর আবিরের জন্যই বিষয়টা তখন ঠান্ডা হয়ে যায়। আচ্ছা মাহি আপু, আর আপনাকে বলতে হবে না, আমি বুঝে গেছি। আজকে থেকে আপনার বোনকে আমি আপনি করে বলবো, সমস্যা নেই। আপনি আর কথা বাড়ায়েন না, আপনি যেটা বলেছেন সেটাই করব আমি, সমস্যা নেই। বাড়ির মধ্যে আর এরকম চেঁচামেচি কইরেন না, সবাই শুনতে পেলে আপনাকে খারাপ ভাববে। আপনি হলেন এই বাড়ির অতিথি, তাই আপনার সম্মানটা একটু বেশি। আর আমি তো এই বাড়িতে প্রতিদিনই আসি, আমাকে সবাই চেনে। এখন থেকে আমি আপনার বোনকে আপনি করেই বলবো, সমস্যা নেই। মাহির এরকম ব্যবহারের জন্য আবিরের বন্ধু তার কাছে ক্ষমা চায়, কিন্তু আবির বিষয়টা হেসে উড়িয়ে দেয়। মাহির বোনও আবিরের সাথে এরকম বেয়াদবি করার কারণে আবিরের কাছে অনুতপ্ত হয়, কিন্তু আবির দুজনকে হেসে বোঝানোর চেষ্টা করছে যে সে কোনো মাইন্ড করেনি। কিন্তু তার মুখে স্পষ্ট ভেসে উঠছে সেই বিষয়টাই খুবই বিরক্ত হয়েছে। মাহির এরকম ব্যবহার সে আশা করতে পারেনি। এক একবার যেন মাহির এক এক রূপ দেখতেছে আবির। আবির যেন মাহির আসল রূপটা বুঝতে পারতেছে না। মাহি তার রূপ এক একবার এক এক রকম ভাবে আবিষ্কার করতেছে, কিন্তু মাহি এরকম কেন করতেছে এটা জানার জন্যই সে তার বন্ধুর সঙ্গে কথা শেষ করে মাহিকে খুঁজতে লাগলো। সে দেখে মাহি একটা রুমে দাঁড়িয়ে থেকে আয়নার দিকে তাকিয়ে কিছু একটা করতেছিল। আবির সঙ্গে সঙ্গে সেই রুমে ঢুকে গেল, ঢুকে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আর এটা তুই কি করতেছিস? তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার রুমে ঢুকে আসলি কেন? একটা রুমে ঢুকতে হলে আগে পারমিশন নিতে হয়, সেটা কি তুই জানিস না নাকি? অনেক পারমিশন নিয়েছি, কিন্তু আজকে আর আমার পারমিশনের কোনো দরকার নেই। আজকে আপনাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। আপনি অনেক অপমান করেছেন আমাকে সবার সামনে। আমি কি ক্ষতি করেছি আপনার, বলুন তো? সকালে আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করলেন শেষে, আর এখন এসে এরকম ব্যবহার করলেন কেন আমার সঙ্গে? বুঝতে পারলাম না। তখন তো আপনাকে সরি বললাম, আপনিও তো বিষয়টা ওখানেই শেষ করে দিয়ে আসলেন, কিন্তু আবার নতুন করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণটা কি? তোকে আমি জবাব দিতে রাজি নই। তুই কে যে তোকে আমার জবাব দিতে হবে? ছোট আছিস, ছোটর মতোই থাক। আমার সঙ্গে বেয়াদবি করতে আসিস না, তাহলে কিন্তু তোর পরিণতি খারাপ হবে। কেন, কি করবেন? আপনি একটা মেয়ে মানুষ, এটা মাথায় রাখবেন। আর আমি ছেলে মানুষ, আপনি আমার সঙ্গে পেরে উঠবেন না, কিন্তু আপনাকে তো আমি একটা শিক্ষা দিতেই পারি। এখন কেমন লাগে?
দেখ তুই কিন্তু আমার সঙ্গে এরকম করতে পারিস না, তুই আমার কোনো ক্ষতি করিসনি, আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম, তখন কিন্তু তোর মান সম্মান কিচ্ছু থাকবে না বলে দিলাম, আমার হাতটা ছেড়ে দে। চিৎকার করুন, সমস্যা নেই। মান সম্মান তো শুধু আমার যাবে না, আপনারও যাবে। আপনি চিৎকার করলে আমার কিছুই যায় আসে না। আপনার কত অহংকার হয়েছে সেটা আজকে দেখেই ছাড়বো আমি। মাহির রুমের ভিতর তখন এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। দরজাটা আধ খোলা, জানলার পর্দা হালকা বাতাসে নড়ছে, আর ঘরের ভিতর দাঁড়িয়ে আছে আবির আর মাহি। দুজনের চোখে চোখ পড়তেই যেন আগুন জ্বলছে। মাহির আগে ফুঁসছে, তার চোখ লাল হয়ে উঠেছে, কণ্ঠে কাঁপুনি। সে একটুও ভাবেনি যে আবির এতটা সাহস করে তার রুমে ঢুকে পড়বে, কিন্তু আবিরও তখন ভীষণ আহত অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরে সে অপমানের কথা তার মাথা থেকে নামছেই না। সবার সামনে মাহি যেভাবে তাকে ধমক দিয়েছিল সেটা তার আত্মসম্মানে বেশ আঘাত করেছিল। তবুও তার চোখের রাগের সঙ্গে এক ধরনের দ্বিধাও ছিল, কারণ সে জানে এই মুহূর্তটা যদি আরো খারাপ দিকে যায় তাহলে পরিস্থিতি খুব বাজে হয়ে যেতে পারে। আবির একটু কাছে ঝুঁকে গম্ভীর গলায় বলল, আমি শুধু জানতে চাই আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন কেন? আমি কি এমন অপরাধ করেছি? তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম, তুই আমার হাত ছাড়, তুই কিন্তু আমাকে চিনিস না, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যা। ছাড়বো না, দেখি আপনি কি করতে পারেন আজকে। আপনি তো অনেক শক্তি দেখাচ্ছেন আমার সঙ্গে, কিন্তু আমার হাত থেকে তো বের হতে পারছেন না। আপনার শুধু রাগই আছে, শরীরে কোনো শক্তি নেই। তাই নাকি? অনেক শক্তি হয়েছে তোর দেখতেছি, আজকে তাহলে এটা শেষ দেখে ছাড়বো আমি এখন, দেখ কেমন লাগে। মাহি আর আবির এরকম ধাক্কাধাক্কি করতে করতে আবির মাহিকে বিছানায় শুয়ে দিয়ে মাহির শরীরের উপর গিয়ে আবির শুয়ে পড়ল। শুয়ে তার দুই হাত চেপে ধরে তার ঠোঁটে কামড় দিতে শুরু করলো, তাকে কিস করতে শুরু করলো। মাহি অনেক চেষ্টা করতেছে, কিন্তু আবিরের কাছ থেকে সে বের হতে পারতেছে না, কারণ আবির অনেক শক্ত করে ধরে আছে। মাহি কল্পনাও করতে পারেনি যে আবির তার সঙ্গে এরকম কিছু একটা করবে। এদিকে আবির মাহিকে শক্ত করে ধরে তার ঠোঁটটা চুষতে শুরু করেছে। মাহি মাথা নাড়াচ্ছিল, তাই ঠোঁটে কামড় লেগে তার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছিল। তখন আবির তাকে ছেড়ে দেয়। তুই এটা একদম ঠিক কাজ করলি না, তুই আমাকে কিস করেছিস, তোর এত বড় সাহস! আজকে আমি সবাইকে বলে দিব তোর এই ভালো মানুষের পর্দা আজকে আমি ফাঁস করে দেব সবার সামনে। তাতে লাভটা কার হবে আর ক্ষতিটা কার হবে দেখি। আপনি কি করতে পারেন সবাইকে ডেকে বলুন যে আপনাকে আমি কিস করেছি, আপনার ঠোঁট আমি চুষেছি, আপনার ঠোঁটে আমি কামড় দিয়েছি। দেখি কে কি করতে পারে। আমারও মুখ আছে, আমিও বলতে পারি যে আপনি আমাকে জোর করে রুমে ডেকে নিয়ে এসে কিস করেছেন। তখনই আমি নিজের মুখটা সরিয়ে নেওয়াতে আপনার ঠোঁটে আঘাত লেগে কেটে যায়। তখন সবাই আমার কথাই বিশ্বাস করবে না, কারণ সেও আজকে আপনার ব্যবহার দেখে অবাক হয়েছে, তাই আপনার কথা কেউ বিশ্বাস করবে না। আজকে তো আপনাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আপনাকে এমনভাবে কিস করব আপনার দম আটকে যাবে, তবু আপনাকে আমি ছেড়ে দিব না, বলে দিলাম আপনাকে। তুই সকালে আমার সব কিছু দেখে নিয়েছিস, আবার এখন এসে আমাকে এভাবে জোর করে ধরে লিপ কিস করলি, আবার আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে দিয়েছিস, এর প্রতিশোধ আমি তোর থেকে নেব বলে দিলাম। আপনি চেষ্টা করে দেখতে পারেন, দেখব আপনি আমার কি করতে পারেন। মাহি বিছানার উপর বসে আছে, তার চোখে রাগ, অপমান আর অবিশ্বাস একসাথে জমে আছে। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণ আগে যা ঘটেছে সেটা সত্যি নাকি মিথ্যা। তার ঠোঁটে হালকা রক্তের দাগ, আর সেই দাগ যেন তার অপমানের স্মৃতিটাকে আরো স্পষ্ট করে তুলেছে। অন্যদিকে আবির কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে, তার চোখেও রাগ আছে, কিন্তু সেই রাগের ভেতরে একটা অস্থিরতাও লুকিয়ে আছে। সে হয়তো বুঝতে পারছে রাগের মাথায় সে একটা বড় ভুল করে ফেলেছে। মাহি ধীরে ধীরে ঠোঁটের রক্তটা হাতের পিছনে দিয়ে মুছে নিল, তারপর দাঁড়িয়ে আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার গলাটা কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল খুব স্পষ্ট। আজকে যা করেছিস সেটা আমি কোনোদিনও ভুলবো না। তুই ভাবছিস তুই খুব চালাক, সবাইকে উল্টো কথা বলে বাঁচতে পারবি, ভুল ভাবছিস। মাহির কথা শুনে বোঝা যাচ্ছে প্রতিশোধটা হবে এবার অনেক ভয়ানক। মাহি অনেক রেগে গেছে, অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আবির অনেক আনন্দ পেয়েছে। মাহিকে এভাবে কিস করতে পেরে
কারণ সকালে মাহিকে এমনভাবে দেখে ফেলেছিল। তখনই তার অনেক ইচ্ছা হয়েছিল মাহিকে ধরে একটা কিস করতে, কিন্তু তখন পারেনি, তাই এখন সুযোগ তো আর হাতছাড়া করেনি। জোর করে মাহিকে এভাবে কিস করে আবির অনেক বড় ভুল করে ফেলেছে। এখন মাহি এটার কেমন প্রতিশোধ নেয় সেটাই দেখার পালা। আবির রুম থেকে বের হয়ে গেল, তার বাড়ি থেকে ফোন দিয়েছে সে এখন বাড়িতে যাবে, তাই তার বন্ধুর সঙ্গে কথা বলে বাড়ি থেকে রওনা হবে একটু পর। বন্ধু, আমার তো এখন একটু বাসায় যেতে হবে। বাড়ি থেকে আব্বু ফোন করেছিল, তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। আবার 2-1 দিন পর আসবো নে। তোকে তো বলেছিলাম আমার একটু ব্যস্ত সময় যাচ্ছে, তুই একটু আমাকে হেল্প কর। কিন্তু আজকে বাড়িতে চলে যাবি ঠিক আছে, যেহেতু আঙ্কেল যেতে বলেছে তাহলে আজকে যা, কিন্তু বেশি দেরি করিস না, 2-1 দিনের মধ্যেই চলে আয়। আমি অনেক চাপের মধ্যে আছি বন্ধু, সেটা তো তুই বুঝতেই পারছিস। সবই বুঝতেছি বন্ধু, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। আমি যত দ্রুত সম্ভব আসতে পারলে চলে আসব। তুই আপাতত এদিকে একটু সামাল দেওয়ার চেষ্টা কর। আবিরের এরকম হঠাৎ বাসায় যাওয়ার সিদ্ধান্তই আবিরের বন্ধু একটু সন্দেহ করে যে মাহির সঙ্গে তো আবার কোনো ঝামেলা হয় নাই আবিরের। কিন্তু আবির এখন বাসায় চলে যাচ্ছে কেন? তার তো আরো কিছুদিন থাকার কথা তার বন্ধুর বাসায়। তবে কি সে মাহির সঙ্গে ওই কাজগুলো করে ভয় পেয়ে গেছে? সে এখন চাচ্ছে না এ বাসায় থাকতে, তাই সে ভয়ে বাসায় চলে যাচ্ছে, নাকি সত্যি তারা তাকে বাসায় যেতে বলেছে? কিন্তু আবিরের মনে মনে একটা ভয় কাজ করতেছে, যদি মাহি কথাগুলো সবাইকে বলে দেয় তাহলে আবিরের মান সম্মান আর কিচ্ছুই থাকবে না, তার বন্ধুর কাছে, তার পরিবারের কাছে। আচ্ছা, ওই ছেলেটা কোথায় গেছে? ওকে দেখতে পারতেছিস না? ও কি বাসায় নেই নাকি? অনেকক্ষণ হলো ওকে দেখি না। না তো, একটু বাসায় চলে গেছে। ওর আব্বু নাকি ফোন করে বলেছে বাড়িতে একটু দরকার আছে, তাই বাড়িতে গেছে। কেন, ওকে কোনো দরকার নাকি আপনার? না না, ওকে আমার দরকার হবে কেন? এমনি অনেকক্ষণ হলো দেখতে পারতেছি না, তো তাই বললাম আর কি। কি যে কোথায় গেছে এর থেকে বেশি কিছু আর জানি না। আচ্ছা, আপনার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে জানাবেন। আর আমার বন্ধু আবার 2-1 দিনের মধ্যেই চলে আসবে। এখানে কিছু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে আবারও চলে যাবে, কিন্তু 2 দিনের জন্য আবার একটু বাসায় গেছে। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, সমস্যা নেই। সে আসলে কাউকে খুঁজছিল, কিন্তু মুখে সেটা স্বীকার করতে চাইছিল না। অনেকক্ষণ ধরে আবিরকে কোথাও দেখতে না পেয়ে তার মনে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। রাগ, অপমান আর কৌতূহল সব মিলিয়ে তার ভেতরে একটা ঝড় বইছে, কিন্তু সেটা বাসার কাউকে সে বুঝতে দেয় না। তার বোন জামাইকে বিষয়টা অন্যরকম ভাবে বুঝিয়ে দেয়, তার বোন যেন সেটা বুঝতে পারে না, কিন্তু তার মনের মধ্যে অন্যরকম একটা ঝড় বইতে শুরু করেছে। তবে কি মাহি আবিরের দিকে ঝুঁকে পড়েছে? আবির কি সে পছন্দ করতে শুরু করেছে? এভাবেই মাহির আবিরের জন্য অপেক্ষা করতে করতে 2 দিন কেটে যায়। 2 দিন শেষ হতে না হতেই সন্ধ্যায় এসে আবির বাড়িতে উপস্থিত হয়। তাকে দেখার সঙ্গে সঙ্গেই মাহি কেমন যেন হয়ে যায়, এটা আবির লক্ষ্য করে। যাক, অবশেষে আসলি তাহলে তুই। তোর জন্য অনেক প্যারার মধ্যে ছিলাম আমি, বুঝতেই তো পারছিস। বিয়ের পরে এটাই প্রথম সবাইকে দাওয়াত করেছি, এখন বাজার সব আমার একাই করতে হচ্ছে। এখন তুই যদি আমার পাশে থাকিস তাহলে আমার অনেক উপকার হয়। আজকে এসেছিস, অনেক ভালো হয়েছে। কালকের মধ্যে আমাদের বাজার কমপ্লিট করতে হবে, পরের দিন কিন্তু আত্মীয়স্বজন আসতে শুরু করবে। এসে যখন পড়েছি তাহলে আর কোনো চিন্তা করিস না। এখন সব কিছু দেখতেছি, সমস্যা নেই। যত কাজ আছে সব আমরা দুজন মিলেই করে ফেলতে পারবো, আর কাউকে লাগবে না। আর কালকের মধ্যেই বাজার তোর কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই। এটা নিয়ে তুই আর প্যারা নিস না। এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে বন্ধু, তুই সব কাজই এক হাতে গুছিয়ে করতে পারিস। তুই আমার সাথে থাকলে আমি অনেকটা চিন্তামুক্ত হই। তুই এই 2 দিন ছিলি না, আমি অনেক প্যারার মধ্যে ছিলাম বন্ধু। বিশ্বাস করবি কিনা জানি না, সারাদিন শুধু দৌড়ের উপরেই ছিলাম, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারিনি। কিন্তু এখন তুই এসেছিস, এখন আমার অনেক ভালো লাগবে। আবার এদিকে তোর ভাবির বোনও বারবার এসে শুধু আমাকে তোর কথাই বলছে, তুই কোথায় গেছিস, কবে আসবি। এখন তুই একটু তোর ভাবির বড় বোনের সঙ্গে দেখা কর, তোকে কিছু বলবে নাকি? আমি তো কিছু জানি না, যা একটু ওনার সঙ্গে দেখা করে কথা বলে আয়। কি ব্যাপার, কি হয়েছে? আমাকে নাকি অনেক খুঁজেছেন? আমার কথা কি খুব মনে পড়েছে নাকি আমাকে কিছু বলতে চান? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এখন বলবো না। শুধু বলবো হঠাৎ কোথায় চলে গিয়েছিলি, 2 দিন দেখতে পাইনি তোকে, একটু মনে পড়ছিল তাই আমার বোন জামাইকে একটু বলেছিলাম, সেটা আবার তোকে বলে দিয়েছে? তা আমাকে এত মনে করার কারণটা কি শুনতে পারি কি?
নাকি আপনার মনে আমি জায়গা করে নিতে পেরেছি? বলুন তো। এমন কিছুই হয়নি। তোর মতো ছেলেকে আমার মনে জায়গা দিব অতটা সহজ না। কিন্তু তুই সেদিন যে কাজ করেছিস, এটার প্রতিশোধ খুব ভয়ানক হবে। এটা তুই মাথায় রাখিস। ও আচ্ছা, এই কথা। আমি তো ভেবেছিলাম আপনি সব ভুলে গেছেন। এখন তো দেখতেছি সবই মনে রেখেছেন। যাই হোক, বন্ধুর শ্বশুরের মেয়ে দেখতেছি অনেক রেগে আছে। আমার সেই দিনের ঘটনার জন্য আমি আপনাকে সরি বলতেছি। আসলে সেদিন আমার কাজটা করা মোটেও ঠিক হয়নি। রাগের মাথায় করে ফেলেছি। আপনার কাছে আমি এখন ক্ষমা প্রার্থী। এর থেকে বেশি আর কি বলবো বলেন? আমাকে পারলে ক্ষমা করে দিয়েন। ক্ষমা তো তোকে আমি কখনো করব না। তুই আমার সঙ্গে জোর করে যে কাজ করেছিস সেটা ক্ষমা করার মতো না। এটার আমি তীব্র প্রতিশোধ নিব। সেটা তুই সহ্য করতে পারবি কিনা জানি না, তবে যেমন কষ্ট পেয়েছি তোকেও ঠিক সেরকমই কষ্ট দিব আমি। আবির আর মাহির কথোপকথনটা তখন বাড়ির পিছনের বারান্দার এক কোণায় দাঁড়িয়ে চলছিল। চারপাশে মানুষের ভিড় থাকলেও সেই মুহূর্তে যেন তাদের দুজনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না এই দুজন মানুষের মধ্যে কত বড় একটা অমীমাংসিত ঘটনা লুকিয়ে আছে। মাহির চোখে তখনও সেই দিনের অপমানের আগুন জ্বলছে। তার মনে হচ্ছে সে ঘটনা তার আত্মসম্মানকে এতটা আঘাত করেছে, সেটা এত সহজে শেষ হয়ে যেতে পারে না। সে যতবার আবিরকে সামনে দেখছে ততবারই সেই মুহূর্তটা তার মনে পড়ে যাচ্ছে। অন্যদিকে আবিরও বুঝতে পারছে পরিস্থিতিটা মোটেও সহজ নয়। সে হয়তো নিজের ভুলটা বুঝেছে, তাই আজ সে প্রথমবারের মতো সত্যিই নরম হয়ে ক্ষমা চেয়েছে। কিন্তু কিছু ভুল এমন হয় যেগুলো শুধু সরি বললেই মুছে যায় না। মাহি যখন বলল সে প্রতিশোধ নেবে, তখন আবির কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে এক ধরনের অস্বস্তি ফুটে উঠল, কারণ সে বুঝতে পারছে মাহি সত্যিই খুব আহত হয়েছে। মাহি কি আবিরকে ক্ষমা করবে, নাকি সে এই প্রতিশোধটা ভয়ঙ্করভাবে নিবে? আবির এখন অনুতপ্ত। সে ওই দিনের ঘটনা নিয়ে অনেক ক্ষমা চেয়েছে মাহির কাছে, কিন্তু মাহি কি ক্ষমা করবে? কি ব্যাপার আবির, তোমরা এখানে কি করছো? কি গল্প করতেছো? বাসার সবাই একদিকে আর তোমরা বারান্দায় এসে গল্প করতেছো, কি ব্যাপার? হ্যাঁ, এমন কি গোপন কথা বলতেছে দুইজন মিলে? আরে ভাবি, আপনি কি যে কথা বলেন না। আমরা দুজনে এমনি বসে কথা বলতেছিলাম। আর কি পরিচয় হচ্ছি, কে কোথায় পড়াশোনা করে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটাই আর কি আলোচনা করতেছি। এর থেকে বেশি কিছু না। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। আচ্ছা, সবই বুঝতে পেরেছি। আমি এমনিতেই তোমাদের সঙ্গে মজা করলাম, তোমরা আবার মাইন্ড করেছো নাকি? আর মাহি, তুই একটু তাড়াতাড়ি আয়, এসে খাওয়া দাওয়া করে নে। রাত তো অনেক হয়ে গেল না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। হ্যাঁ, তুই যা, আমি আসতেছি। আর একটু এখানে বসে থাকি, অনেক বাতাস লাগতেছে, তাই উঠতে মন চাচ্ছে না। তুই গিয়ে খাবার দাবার রেডি কর, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, বেশি লেট করিস না আবার। খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, তুই তো আবার ঠান্ডা খাবার পছন্দ করিস না। তাড়াতাড়ি গরম খাবারগুলো খেয়ে নে। আর হ্যাঁ আবির, তুমিও এসে খেয়ে নিও। আর তাড়াতাড়ি কালকে সকাল ভোরে উঠে তোমাদের কিন্তু আবার বাজার করতে যেতে হবে, তাই সকাল সকাল ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ভাবি, আসতেছি। আপনি যান, আর কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে খেতে আসতেছি আমরা। আপনি গিয়ে খাবার দাবারগুলো একটু রেডি করেন। আপনি খাবার রেডি করতে করতে আমরা চলে আসব। আবির, তুই একটা কাজ করিস, খাওয়া দাওয়া শেষ করে আমার সঙ্গে একটু বাইরে পুকুর পাড়ে দেখা করিস। তোর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এখন বলুন। এখন তো আর আপনার বোন নেই। আপনার বোন তো রুমের মধ্যে গেছে। এখন বললে কি সমস্যা? এই কথা এখন বলা যাবে না, এই কথা বলবো খাবার পরে। পুকুর পাড়ে গিয়ে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তোর সঙ্গে অনেকগুলো কথা আমি তোর চোখের দিকে তাকিয়ে বলবো, কিন্তু এখন নয়। কি এমন কথা বলবেন যে পুকুর পাড়ে গিয়ে বলতে হবে? এখানে বলা যাবে না? আচ্ছা, যেহেতু আপনি এখানে বলবেন না, তাহলে খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে পুকুর পাড়ে গিয়ে দেখা করতেছি। আবির আর মাহি খাবার খেতে চলে গেল। তারা দুইজন খাওয়া দাওয়া শেষ করে দুজনের মতো হাত মুখ ধুয়ে রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর মাহি তার রুম থেকে বের হয়ে পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে আবিরের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর মাহি আবিরকে দেখতে পারল। আবির অনেক ভয়ের সঙ্গে লড়াই করে আসছে। সেও মনে মনে অনেক ভয় পাচ্ছিল।
না জানি মাহি আজকে তার সঙ্গে কি করে। সে তো জানে মাহির সঙ্গে কি কাজ করেছিল। মাহি এর জন্য প্রতিশোধ নিবে, এটাও সে জানে। তারপরও মনে সাহস নিয়ে মাহির সামনে গিয়ে দাঁড়ালো। এবার তো বলুন, কি বলতে চান? আপনি কি শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন? এই 3-4 দিনের মধ্যে আমাদের মধ্যে যা হলো সব কিছু আমি পর্যবেক্ষণ করে দেখলাম। অনেক ভাবার পরে আমি তোকে ভোলার চেষ্টা করলাম। যে কাজগুলো আমার সঙ্গে করেছিস সেগুলো আমি ভোলার চেষ্টা করেছি, কিন্তু গত 2 দিন তুই না থাকায় আমার অনেক খারাপ লেগেছে। বারবার শুধু তোকে মনে পড়েছে। তখন আমি বুঝতে পেরেছি যে আমার তোকে ভালো লেগে গেছে। তোকে আমি ভালোবেসে ফেলেছি। তোর সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। এখন তুই কি চাস সেটা এখন বল আমাকে। এটা আপনি কি কথা বলতেছেন? এটা কি করে সম্ভব বলেন? আমি আপনার সঙ্গে যেগুলো অন্যায় কাজ করেছি সেটার জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। আপনার আর আমার বয়সের ডিফারেন্সটা দেখেন একটু। আমার বন্ধু আপনার ছোট বোনকে বিয়ে করেছে, আমি কিভাবে আপনাকে বিয়ে করি? তারপর আমার বন্ধু শ্বশুরের মেয়ে আপনি, আপনাকে কিভাবে আমি বিয়ে করি বলেন? আমার বাড়ির কেউ তো রাজি হবে না এই বিয়েতে। শুধু তুই রাজি হলেই হবে, তারপরে সব আমি দেখব, সমস্যা নেই। কিন্তু আগে তো তোকে রাজি থাকতে হবে, তারপরে তো তাদের চিন্তা। কিন্তু তুই তো রাজি হচ্ছিস না। দেখেন, এভাবে কিন্তু হয় না। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার সঙ্গে আমার যা হয়েছে সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আপনার সঙ্গে এভাবে সম্পর্ক জড়াতে আমার একটু আনইজি ফিল হচ্ছে। আমি কি একটু ভাবার সময় পাবো? এত ভাবাভাবির কি আছে? আমি সিনিয়র হয়ে তোকে প্রেমের প্রস্তাব দিলাম, আর তুই জুনিয়র হয়ে সেই প্রস্তাবটি একসেপ্ট করতে পারছিস না। এটা কোনো কথা হলো বলতো? তোকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই, এর থেকে বড় আর কোনো কথা আছে? তুই তো আমার সঙ্গে অনেক কিছু করেছিস, অনেক কিছু দেখে নিয়েছিস, তারপরে কিন্তু তোকে আমি প্রেশার দেইনি। জোর করে তো আর ভালোবাসা যায় না। এখন তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে হ্যাঁ বল, আর যদি না বলিস ভালোবাসিস না, দুইটার একটা বললেই হবে। মুহূর্তগুলো ধীরে ধীরে ঘন হয়ে আসে। মাহি সরাসরি বলল যা মনে হয়েছে, আর আবির বোঝার চেষ্টা করছে নিজের অনুভূতি। নীরবতা ভেঙে না হলেও দুজনের চোখের কথা, হাতের হালকা অঙ্গভঙ্গি, মুখের একক একক হাসি, সবাই তাদের মনের গভীর কথা বলে দিচ্ছে। মাহি জানে তার সিদ্ধান্তটা স্পষ্ট, সে আর অপেক্ষা করতে চায় না। আর আবিরও অনুভব করছে যদি এই মুহূর্তে সে সাহসী হয় তবে মাহির ভালোবাসা স্বীকার করতে পারে এবং নতুন এক অধ্যায় শুরু হবে। এই মুহূর্তে দুজনের মধ্যে যে উত্তেজনা, টানা পড়েন আর অনিশ্চয়তা কাজ করছে তা শুধু দুজনেই বুঝতে পারছে। চারপাশে যেমন মানুষ ব্যস্ত, হাসাহাসি করছে, কিন্তু তাদের নিজস্ব জগৎ। মাহি ও আবিরের মধ্যকার সম্পর্কের নতুন অধ্যায়। তার ভেতরে গোপনে এক উষ্ণ আলো ছড়িয়ে দিচ্ছে। আবির কি সম্পর্ক করতে রাজি হবে? আবিরের কথা এখনো রয়ে গেছে ধোঁয়াশা। সে এখনো মাহির কথাগুলো বিশ্বাস করতে পারতেছে না। তার মনে হচ্ছে সে যেন এক স্বপ্ন দেখা শুরু করেছে। মাহি যে এরকম কোনো কথা বলতে পারে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আবির এখন মাহির প্রশ্নের কি উত্তর দিবে সেটাই শুধু ভাবতেছে। কি বলবো সেটা আমার মাথায় আসতেছে না। তবে একটা সত্যি কথা বলি, আমি আপনাকে একটু একটু পছন্দ করি। আর এটা শুরু হয়েছে যেদিন আপনাকে আমি জামা কাপড় চেঞ্জ করতে দেখে নিয়েছিলাম, কিন্তু তখন ওই সাহস হয়নি যে আপনাকে জড়িয়ে ধরে একটা কিস করব। কিন্তু সেদিন দেখলাম আপনি আয়নার সামনে চুলগুলো ঠিক করতেছেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রুমের ভেতর পারমিশন না নিয়ে দরজা লাগিয়ে দেই, আপনাকে জোর করে লিপ কিস করেছি। তখন আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু তারপরে আমার এটা নিয়ে অনেক খারাপ লেগেছে যে আপনার সঙ্গে জোর করে এরকম খারাপ একটা কাজ করেছি। এটার জন্য আমি আপনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু সত্যি হচ্ছে আপনাকে আমি একটু একটু পছন্দ করি। কিন্তু আমাদের এই সম্পর্ক কি কেউ মেনে নিবে কখনো? তুই সত্যি আমাকে পছন্দ করিস? ভেবে বলিস, পরে যেন আর বলিস না তখন আমার ভয়ে স্বীকার করেছিস। মন থেকে বল। আপনার ভয়ে আমি কখনোই রাজি হতাম না। আপনি চেষ্টা করেও দেখেছেন, আমি ভয় পাই না। আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। যেদিন
প্রথম আপনাকে দেখেছিলাম, কিন্তু আপনি আমার থেকে বয়সে বড়, তাই এই বিষয়ে আমি আর কোনো কিছুই ভাবিনি। কিন্তু আপনি যেহেতু আমার ব্যাপারে এত কিছু ভেবে ফেলেছেন, তাই আমি তো একটু ভাবতেই পারি। আমি আপনাকে পছন্দ করে ফেলেছি, কিন্তু সেটা প্রথম দেখাতেই। আপনি তো আমাকে যাচাই করে করে পছন্দ করেছেন, কিন্তু আপনাকে আমি কোনো যাচাই ছাড়াই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তখন বলতে পারিনি ভয়ে। আপনি আমার থেকে সিনিয়র মেয়ের সঙ্গে কি কখনো প্রেম করা যায়? কিন্তু এখন যেহেতু আপনি আমাকে ভালোবাসার কথা বললেন, তাই আমার আর বলতে বাধা কোথায়? সত্যি আপনাকে ভালোবাসি। সত্যি বলতেছিস? তুই যে এত সহজে রাজি হয়ে যাবি সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তো ভেবেছিলাম তোকে রাজি করাতে আমি অনেক পরিশ্রম করতে হবে তোর পেছনে, কিন্তু আমি তো সব ভুল ভেবেছিলাম। তোকে তো আমি একদিনেই রাজি করিয়ে ফেললাম, কিন্তু তুই যে আমাকে অনেক আগে থেকে ভালোবাসতি এটা আমি জানতাম না। আবির এখন মাহির প্রশ্নের কি উত্তর দিবে সেটাই শুধু সে ভাবতেছে। মাহি আবিরকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। আবিরও মাহিকে জড়িয়ে ধরে লিপ কিস করতে শুরু করলো। দুজন দুজনকে আদর করতে শুরু করেছে। তারা যে এখন বাইরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সেটা দুজন ভুলে গেছে। হঠাৎ মাহির বোন মাহিকে ডাকাডাকি শুরু করেছে। মাহি আর আবির বিষয়টা বুঝতে পেরে দুজন দুই দিকে চলে গেল। তাদের এই রোমান্টিক মুহূর্তে তার বোন বাধা হয়ে এসে দাঁড়ালো। তার বোন যদি এই সময় চলে না আসতো তাহলে তারা দুজন অনেক ভালো সময় কাটাতে পারতো। তারা দুজন এখন দুজনের রুমের দিকে চলে গেল। মাহি তার বোনের সঙ্গে কথা বলে তার রুমে গেল। রুমে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম ভাঙল সকাল ভোরে পাখির কিচিরমিচির ডাকে। এদিকে আবির ঘুম থেকে উঠে সকাল সকাল তার বন্ধুর সঙ্গে বাজার করতে চলে গেছে। মাহি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তার ছোট বোনের সঙ্গে কাজ করতে শুরু করেছে। তার বোন এটা দেখে বেশ অবাক হয়ে গেছে। যে মেয়ে কোনোদিন বাড়িতে একটা পাতা সরায় নাই, সেই মেয়ে আজকে কাজে হাত লাগাচ্ছে। এটা দেখেই যেন মাহির বোন অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো মাহিকে, মাহি, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? আগে তো তুই একটা কাজেও হাত লাগাতিস না। আজকে হঠাৎ কি হলো যে সকালে উঠে সোজা কাজে হাত লাগাতে শুরু করলি? কোন উদ্দেশ্যে? নাকি কি হয়েছে তোর? কোনো উদ্দেশ্য আছে নাকি? আরে না, উদ্দেশ্য থাকবে কেন? এমনিতেই আজকে মনে হলো যে একটু তোর সঙ্গে কাজ করি। তুই অনেক চাপে আছিস, তুমি অনেক চাপে আছো, তাই তোমার সঙ্গে একটু কাজ করতেছি যাতে তোমার হেল্প হয়। এর থেকে বেশি কিছু না। সেগুলো তুমি ভাবছো ওগুলো কিছুই না। যদি তাই হয়ে থাকে সেটাই ভালো হবে। তবে তুই কাজ করছিস কেন? তুই হচ্ছিস সেই বাড়িতে অতীতে, আর তুই হচ্ছিস আমার বড় বোন। তুই কেন এই কাজ করবি? তুই গিয়ে রুমে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে তুই আমার রুমে নাস্তাটা পাঠিয়ে দিস। আমি রুমে গিয়ে বসলাম। আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে নাস্তা দিয়ে আসিস। মাহির বোন তাড়াতাড়ি করে মাহির জন্য নাস্তা রেডি করে তার রুমে গিয়ে দিয়ে আসলো। এদিকে আবির আর আবিরের বন্ধু বাজার শেষ করে বাড়িতে আসলো। আবির বাজার রেখে মাহিকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে মাহির রুমে গিয়ে দেখলো মাহি নাস্তা করতেছে। মাহিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মাহি আপু, একা একাই নাস্তা করতেছেন? আমার কথা কি মনে আছে আপনার, নাকি ভুলে গেছেন? আরে কি বলতেছিস? ভুলে যাব কেন তোকে? তুই এখানে বসে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কি ব্যাপার? তোকে বললাম বসতে আর তুই গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছিস কেন? কি ব্যাপার? কি মতলব তোর? নাস্তা পরে করব, আগে আপনার সঙ্গে সুন্দর একটা সময় কাটাতে চাই। কালকে তো আপনার সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ হয় নাই। আজকে যখন সুযোগটা পেয়ে গেছি তখন আর হাতছাড়া করতে চাই না। ভাবি আর বন্ধু তো ওইদিকে ব্যস্ত আছে, এদিকে কেউ আসবে না, এটাই সুযোগ। আবির মাহিকে ধাক্কা দিয়ে বিছানার উপর শুয়ে দিল। এদিকে মাহির উপরে আবির শুয়ে পড়লো। মাহিকে আদর করতে শুরু করলো। আবির মাহিকে লিপ কিস করতে শুরু করলো। দুজন দুজনকে অনেক ভালোবাসলো, আদর করলো। দুজন অনেক সুন্দর একটা সময় পার করলো। এই রোমান্টিক মুহূর্তটা কেউই হাতছাড়া করতে চাচ্ছিল না। আবিরের কথা শুনে মাহির বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ধক করে উঠল। আবির দরজাটা আস্তে করে ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। জানালার ফাঁক দিয়ে সকালের হালকা রোদ এসে মাহির মুখে পড়ছিল, আর সে আলোয় আবিরের চোখে যেন এক অদ্ভুত আকর্ষণ আর দুষ্টুমি মিশেছিল। মাহি একটু অপ্রস্তুত হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। আচ্ছা মাহি আপু, আপনাকে আমার একটা কথা বলার ছিল।
কথাটার উত্তর কি দিতে পারবেন? কি বলতে চাস বল, তুই প্রশ্ন করবি আর আমি উত্তর দিব। কেন? কোনো সমস্যা নেই, বল তুই। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চান, নাকি আমার সঙ্গে ফাইজলামো করতেছেন? আপনাকে দেখে এখন আমি বুঝতে পারতেছি না আপনি রিলেশনে সিরিয়াস কি না। আমার তো মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন। আপনাকে দেখে সেটা কোনোভাবেই মনে হয় না। আর আমি কেন জানি না আপনার কাছে আসলে আপনার বিরক্ত অনুভব হয়। আমি কি ঠিক বলেছি? আচ্ছা, তোর হঠাৎ এরকম কথা মনে হচ্ছে কেন, সেটা কি আমি জানতে পারি? এখন আমি যদি বলি তুই ভুল, তাহলে কি হবে? না, এটা তো সম্ভব না। আমি আপনাকে দেখে সব বুঝতে পারতেছি যে আপনি আমার উপর বিরক্ত অনুভব করছেন। আমার সঙ্গে তো ঠিকভাবে কথা বলছেন না। তখন আপনাকে বিছানার উপর শুয়ে কিস করলাম, কিন্তু আপনারও এরকম কোনো আগ্রহ দেখলাম না। তাই আমার মনে একটু খটকা লাগতে শুরু করছে। তাই আপনার সঙ্গে খোলামেলা কথা বলতেছি। একটা কথা মাথায় রাখিস, প্রপোজ কিন্তু তোকে আমি করেছি, আমি কিন্তু তোকে রাজি করিয়েছি। তুই কিন্তু এখন আমার উপরে দোষারোপ করতিস, এটা কি ঠিক? সেটা ঠিক, কিন্তু আপনি কি আমাদের সামনে কি হবে সেটা নিয়ে ভাবছেন? আপনি কি আসলে আমাকে বিয়ে করবেন, নাকি এই রিলেশন করার পর আপনার শখ মিটে গেলে আমাকে আবার ছুঁড়ে ফেলে দিবেন? এটা করলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আপনাকে আমি অনেক ভালোবেসেছি। এই কয়েকদিনের মধ্যেই আপনাকে আমি বিয়ে করতে চাই। সারা জীবন আমার পাশে আপনাকে আমি চাই সারা জীবন আপনি আমাকে আপনার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তোকে এত ভালোবাসা দিব, এত ভালোবাসা দিব যে তুই ভুলে যাবি অন্য সবার কথা। তুই শুধু সব সময় আমার কথাই মনে পড়বে। তোকে পাগল করে রাখবো ভালোবাসা দিয়ে, বুঝতে পারলি তো তুই? আর এগুলো কথা মাথা থেকে বের করে দে যে আমি তোকে ভালোবাসি না, তোকে বিয়ে করব কি না, এগুলো কথা মাথায় আনিস না। আমি তোকে প্রপোজ করেছি ভালোবাসি বলে, যতদিন বেঁচে আছি তোকে আমি ভালোবেসে যাব। তবে এগুলো কথা এখন থেকে বাদ দে। আমি তোকে ভালোবাসি না, তোকে বিয়ে করব না, এগুলো কিন্তু ঠিক কথা নয়। তোকে আমি ভালোবাসি সেটা প্রমাণ আমি অনেক আগেই দিয়েছি। যদি আবার প্রমাণ দিতেই হয় তবে আমি দিব, সমস্যা নেই। মাহিয়া আবিরকে যে কথাগুলো বলল, আবির সবগুলো কথাই হেসে উড়িয়ে দিল। মাহিয়া আবিরকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে সে কখনো তাকে ভুলে যাবে না, সারা জীবন তার পাশে থাকবে, তাকে সাপোর্ট করবে। তবুও আবিরের যেন সংশয় থেকে যাচ্ছে। হঠাৎ করে মাহিয়া আবিরকে কলার টান দিয়ে খাটের উপর শুয়ে দিয়ে আবিরকে আদর করতে শুরু করলো, আবিরকে কিস করতে শুরু করলো। মাহির নরম লাল টুকটুকে ঠোঁটটা নিয়ে আবিরের সঙ্গে লাগিয়ে আবিরের ঠোঁট চুষতে শুরু করলো। দুজন অনেক সুন্দর রোমান্টিক সময় কাটাতে শুরু করলো। মাহি আবিরকে অনেক ভালোবাসা দিল, অনেক আদর করলো। হঠাৎ দরজার বাইরে মাহির বোন তাকে ডাকতে শুরু করলো। মাহি তার বোনের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় ঠিক করলো। তারপরে আবিরকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। হ্যাঁ বল, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছিস কেন? আমি একটু শুয়ে আছি, একটু পর বের হব, তুই যা। সেই যে রুমের ভেতর ঢুকেছিস, কি করতেছিস? তাড়াতাড়ি বের হ। কখন নাস্তা করেছিস? খাওয়া দাওয়া করবি না? তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে নে। একবার রুমে ঢুকলে আর বের হতে চাস না। কি এমন করতেছিস রুমে ঢুকে? আবিরকেও তো দেখতে পাচ্ছিস না। আবির কোথায় গেছে তুই কিছু জানিস নাকি? আবির কোথায় গেছে আমি কি করে বলবো? আবির যেখানেই যায় আমাকে কি বলে যায় নাকি? আর ও কি হয় আমার, যে কোথায় যাবে না যাবে সেটা আমাকে জানতে হবে? আর আমি একটু শুয়ে আছি, খারাপ লাগছে দেখে। তুই যা, আমি আসতেছি, একটু পর গিয়ে খাওয়া দাওয়া করবো, সমস্যা নেই, এখন একটু শুয়ে থাকতে দে। আপনার বোন চলে গেছে। আমি তো ভাবছিলাম হয়তো রুমের ভিতর ঢুকবে। রুমের ভিতরে যদি ঢুকতো তাহলে তো আমাদের দেখে ফেলতো একসাথে। এটা যদি হতো তাহলে তো মান সম্মান আর কিছুই থাকতো না। তারা দুইজন তাড়াহুড়ো করে রুমের ভিতর থেকে বের হয়ে আবিরের মতো তার রুমে চলে গেল। মাহি তার বোনের কাছে গেল। তার বোন খাওয়া দাওয়ার জন্য তাকে ডেকেছিল, কিন্তু মাহির মনে যেন অন্য কিছু চলতেছিল। মাহিকে দেখে মনে হচ্ছে না যে সে আবিরের ব্যাপারে খুব সিরিয়াস। আবিরের অনেক সন্দেহ হয় যে মাহি হয়তো তার সঙ্গে ভালোবাসার অভিনয় করতেছে। আবির যখনই বিষয়টা বুঝে ফেলে তখনই মাহি বিষয়টা তখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখনো আবিরের বিষয়টা নিয়ে সংশয় রয়ে গেছে। আর মাহি এই সময়টাকে যেন আরো বেশি সন্দেহজনক করে তুলতেছিল। মাহিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে আবিরের ব্যাপারে সে অনেক সিরিয়াস। আবিরকে সে ওই রকম ভাবে পছন্দ করে কিনা সেটা তার মুখ দেখে তো মনে হচ্ছে না। তবে মাহি কি করতে চাচ্ছে
তার উদ্দেশ্য কি? এটা কি ভালোবাসা নাকি শুধুই নাটক? শুধুই কি ভালোবাসার অভিনয় করে যাচ্ছে মাহি? আবির এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিল। তাই সে মাহির সঙ্গে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে কথা বলতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবে সময় হয়ে উঠছিল না। বন্ধু, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। তোর কাছে আমি অনেক কথা লুকিয়ে গেছি, তোকে সব কথা বলিনি, কিন্তু আজকে তোকে সব কথা বলতে চাই। কিন্তু তুই রাগ করিস না আমার কথাগুলো শুনে। আরে রাগ করবো কেন? তুই বল কি বলতে চাস। তুই আমার বন্ধু, তোর কথা শুনে আমি রাগ করবো কেন? এটা কোনো কথা বললি? ভাবির যে বড় বোন আছে না মাহি, আমি তাকে ভালোবাসি। তাকে এখন আমি বিয়ে করতে চাই। আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর উনিও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। এখন তুই বল কিভাবে পরিবারকে জানানো যায়। কি বলছিস এগুলো? এ কাজ কবে করলি তোরা? আমাকে তো কিছুই জানালি না। আমি অনেক আগে সন্দেহ করেছিলাম তোদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু তোরা আমাকে এভাবে এড়িয়ে গিয়েছিলি, কিন্তু আমি কল্পনা করতে পারিনি যে তোদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। বিশ্বাস কর বন্ধু, আমি এ সম্পর্ক করতে চাইনি, কিন্তু মাহি আপু আমাকে জোর করে এ সম্পর্ক করতে বাধ্য করেছে। তার আগেও আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছিল, সেজন্য আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। কি বলছিস? তাই বলে তোর থেকে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করবি তুই? তোর পরিবার এটা কখনো মেনে নেবে? তোর কি মনে হয়? কিন্তু আমার দিক থেকে ফুল সাপোর্ট পাবি, কিন্তু তোর পরিবার, মাহির পরিবার রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে মাহির পরিবারকে আমি রাজি করানোর চেষ্টা করব, কিন্তু তোর পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো না, এটা তুই বুঝে। সেটা তুমি ভাবতেছো কিভাবে কি করব? আমার পরিবার এ সম্পর্কে কি কখনো মানবে? তারপরেও আমি চেষ্টা করব। কিন্তু তুই এখন একটু মাহি আপুর সঙ্গে কথা বল। কালকে থেকে ওনাকে অন্যরকম একটা মনে হচ্ছে, আমার দিকে ভালোভাবে মনোযোগ দিচ্ছে না, আমার কথাও এখন আর কেমন জানি শুনতে চাচ্ছে না। কি সমস্যা হয়েছে একটু ভালোভাবে কথা বলে দেখ। আবির তার বন্ধুকে কথাগুলো খুলে বলার পর তার বন্ধু প্রথমে থমকে যায়। সে বিশ্বাস করতে পারতেছিল না যে আবির আর মাহি এরকম ঘটনা ঘটাতে পারে। তবে আবির অনেকক্ষণ বলার পর আবিরের বন্ধু তাদের বিয়ের বিষয়ে কথা বলতে রাজি হলো। কিন্তু আবিরের মনে একটা সংশয় রয়ে গেছে, সেটা হচ্ছে মাহি। তাই তার বন্ধুর মায়ের সঙ্গে কথা বলার জন্য রাজি করায় এক কথা বলার সময় এমন একটা ঘটনা ঘটে গেল যেটা কেউ কল্পনাও করতে পারেনি। আর আবির তো বেশ অবাক হয়ে গেছে। কি ব্যাপার? কি হয়েছে ভাইয়া? কিছু বলবে নাকি? নাকি আবির তোমাকে সাথে নিয়ে এসেছে? সত্যি করে বলো তো কি হয়েছে? আসলে মাহি, হয়েছে কি, তুমি আর তোমার বোন তো একই বয়সে, তোমাদের বয়সের ডিফারেন্স তো একটু বেশি না? তুমি আর তোমার বোন 1 বছরের ছোট বড়, তাই আমি তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আজকে তোমার সাথে একটা কথা বলতে এসেছি আমি আবিরের থেকে কিছু শুনতে পেলাম, সেগুলো কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার সঙ্গে খোলাখুলিভাবে কথা বলো। কেন, আবির কি বলেছে তোমাকে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমাকে বলো কি হয়েছে তোমাকে আবির। আবির বলল, ও আর তুমি নাকি সম্পর্কে আছো, তোমরা নাকি বিয়ে করতে চাচ্ছ, তোমরা একে অপরকে নাকি অনেক ভালোবাসো। তাই আবির আমাকে বলল তোমার সঙ্গে কথা বলে দুই পরিবারকে রাজি করানোর জন্য যত দ্রুত সম্ভব তোমাদের বিয়েটা যাতে হয়ে যায়, এটাই তো আমাকে আবির বলল। কি ব্যাপার আবির, তুই এগুলো কথা বলতেছিস? তোকে আমি এগুলো কথা কখন বলেছি? বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছিস। তোর এত বড় সাহস কোথা থেকে আসে? তুই সবার সামনে আমার সম্মান নষ্ট করতেছিস, সবার সামনে আমার মাথা নিচু করে দিচ্ছিস। এই সাহস তোকে কে দিয়েছে? মাহি এরকম ভাবে রাগান্বিত হয়ে সবার সামনে আবিরকে চড় মেরে বসে। এই ঘটনা দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে তাকিয়ে রইল মাহির দিকে। মাহি এরকম কেন করলো? আবিরের বন্ধু অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। আবি তো কিছু বুঝতেই পারলো না কি হয়ে গেল। মুহূর্তের মধ্যে হঠাৎ মাহি এসে আবিরের কিভাবে চড় মারলো। আবিরের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। মাহি কেন এরকম কাজ করলো? তবে কি মাহি সেই প্রতিশোধ নিচ্ছে, যে প্রতিশোধ নেওয়ার কথা সে আবিরকে বারবার করে বলেছিল? তবে প্রতিশোধটা এভাবে সবার সামনে নিবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। আর মাহির বোন তো অবাক হয়ে তাকিয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। মাহি কেন এরকম কাজ করলো কেউই সেটা ধারণা করতে পারতেছে না। সঙ্গে সঙ্গে আবিরের বন্ধু আবিরকে টেনে নিয়ে তাদের বাড়ির পিছনে নিয়ে গেল। কি ব্যাপার, এটা কি কাজ হয়ে গেল বুঝতে পারলাম না। তুই তো আমাকে বললি যে মাহি নাকি তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে, কিন্তু এখন দেখতেছি তো সব উল্টো। তোকে সবার সামনে জল মারলো কেন বুঝতে পারলাম না তো।
কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু, আমিও কিছু বুঝতে পারতেছি না। এটা কেন হলো, কি জন্য হলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। মাহি আপু তো আমাকে কথা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে, আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া অন্য কিছু ভাবতে চায় না। কিন্তু আজকে এটা কোন রাগ দেখালেন তিনি, আমি বুঝতে পারতেছি না। একটা কাজ করি, তোর ভাবিকে তার বোনের সঙ্গে নিয়ে একটু আসতে বলি। হয়তো ও কিছু জানে মাহি কেন এমনটা করলো, সেটা ওর বোনই ভালো করে বলতে পারবি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে না হয়েছে। হ্যাঁ বন্ধু, তুই ডাক। আমার মাথায় এখন আর কাজ করতেছে না। মনে হচ্ছে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি মাহি আপু সবার সামনে আমাকে এভাবে অপমান করবে। সে তো আমাকে কথা দিয়েছিল আমাকে কখনোই কারোর সামনে ছোট করবে না নাকি, কিন্তু আজকে এভাবে সবার সামনে আমাকে চড় মারলো, যেটা আমি কল্পনাতেও কখনো ভাবতে পারিনি। আবিরের চোখে তখন হতাশা আর অবিশ্বাস। যে মেয়েটা কয়েকদিন আগেও তাকে ভালোবাসার কথা বলেছিল, আর সেই মেয়ে সবার সামনে তাকে চড় মেরে অপমান করলো। আবিরের মনে হাজারটা প্রশ্ন, কেন মাহি তাকে সবার সামনে এভাবে চড় মারলো? মাহি আসলে কি চাচ্ছে সে কিছুই বুঝতে পারতেছে না। তবে কি মাহির বলা সেই প্রতিশোধ নিচ্ছে? মাহি আবিরের মাথা ঘুরপাক খাচ্ছে। মাহি কি সত্যি তাকে ভালোবাসতো, নাকি এটা শুধু একটা খেলা ছিল? কিছুক্ষণ পর আবিরের বন্ধু ঘরের ভেতরে গিয়ে তার স্ত্রী নেহাকে ডেকে আনলো। কি হয়েছে, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর একটু আগে যে হইচইগুলো, সেটা কি নিয়ে? মাহি এত রেগে গেল কেন? কি হয়েছে? কি হলো? কেউ আমাকে কিছু বলতেছে না কেন? মনে হচ্ছে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসল কাহিনীটা কি? দেখো, একটা বড় সমস্যা হয়ে গেছে। আবির আমাকে বলেছিল যে ও আর মাহি সম্পর্কে আছে এবং তারা বিয়ে করতে চায়। আমি সেই কথা শুনে মাহির সঙ্গে কথা বলতে গেলাম, কিন্তু মাহি তো সবকিছু অস্বীকার করে সবার সামনে আবিরকে চড় মেরে দিল। আবিরকে এভাবে সবার সামনে চড় মারা ঠিক হয়নি। ও আমাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতো, তা না করে আমার সামনে প্লাস সবার সামনে এভাবে চড় মারাটা কি ঠিক হলো? কি হলো? এটা কি সত্যি আবির? মাহি তো এরকম কোনো কাজ করার কথা না। মাহি কেন এইভাবে তোমাকে সবার সামনে চড় মারবে? যদি তোমরা আসলে কোনো সম্পর্ক বলে থাকো, সেটা সবার সঙ্গে কথা বলে একটা ডিসিশনে যাওয়া যাবে, কিন্তু এইভাবে সবার সামনে চড় মারার কথা মোটে উচিত হয়নি। সবার সামনে তো আবির অপমান হলো। ভাবি, আমি মিথ্যা বলছি না। মাহি আপু আমাকে অনেকবার বলেছে সে আমাকে ভালোবাসে। সে বলেছে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমরা একে অপরকে কথা দিয়েছি, কিন্তু আজকে উনি কেন এমন করলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার অপরাধটা কোথায়, আমি কোথায় ভুল করেছি সেটা আমাকে না বলে আমাকে কেন এইভাবে সবার সামনে চড় মারলো সেটাই শুধু আমি জানতে চাই। আবির, তুমি কি নিশ্চিত যে মাহি এসব কথা সিরিয়াসলি বলেছিল, নাকি রাগের মাথায় বা অন্য কোনো কারণে বলেছিল? মাহি তো এরকম কোনো কিছু করার কথা না। হঠাৎ ওইভাবে রিয়াক্ট করবে, এটা তো ভাবতে আমার অবাক লাগতেছে। তুমি সত্যি করে বলো তো, আসলে ও কি এই ঘটনায় ঘটেছিল, নাকি অন্য কোনো ঘটনা এর ভিতরে লুকিয়ে রেখেছো তোমরা? না ভাবি, উনি সিরিয়াসই ছিল। উনি আমাকে বলেছিল যে আমাকে না পেলে বাঁচতে পারবে না, কিন্তু আমি ভাবিনি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে, আমাকে এভাবে কষ্ট দিবে। আমি সেটা কল্পনাও করতে পারিনি। আমার সাথে যেহেতু প্রতিশোধ নেওয়া ছিল, কোনোরকমভাবে নিতে পারত, কিন্তু এভাবে আমার সঙ্গে প্রেমের নাম করে আমাকে কষ্ট দিয়ে উনি কী পেলেন সেটা আমি জানতে চাই। মাহির বোন তখন একটু চিন্তিত হয়ে পড়ল, কারণ সে নিজের বড় বোন মাহিকে খুব ভালো করেই চেনে। মাহি খুব সহজে কাউকে বিশ্বাস করে না, আর কাউকে নিয়ে খেলা করাও তার স্বভাব না। তাহলে হঠাৎ করে এমন আচরণ কেন করলো সেটা সে বুঝতে পারতেছে না। মাহি কি করতে চাচ্ছে, তার মনে কি খেলা চলতেছে সেটা কেউ বুঝতে পারছে না। মাহি কিছুই উল্লেখ করে বলতেছে না কি জন্য সে কাজ করতেছে। তবে আবির একটু একটু বুঝতে পারতেছে মাহি তার সঙ্গে এই কাজ কেন করলো। সে বুঝেও না বোঝার ভান করে রইল, কারণ এই কথাগুলো বললে সবার সামনে তার মান সম্মান নষ্ট হবে। তাই সে চাচ্ছে না সবার সামনে সে কথাগুলো খুলে বলতে।
ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি গিয়ে মাহিরের সাথে কথা বলে আসি। সত্যিটা বের করতে হবে, ও কেন এরকম কাজ করলো। এটার জবাব তো ওকে দিতে হবে। এভাবেও আমাদের মান সম্মান নষ্ট করতে পারে না। ওর সমস্যাটা কোথায়, কি হয়েছিল সেটা সবাইকে না বলে এভাবে অতর্কিত একটা কাজ করা উচিত হয়নি। আবিরের বন্ধুর বউ তার বড় বোনকে ডেকে আনতে দ্রুত ঘরের ভেতরে চলে গেল। ঘরের ভেতরে তখনও সবাই ফিসফিস করে কথা বলছে। মাহি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে রাগ আর অদ্ভুত এক কঠোরতা। কি কারণে সেই রকম ব্যবহার করতেছে সেটা কেউ বুঝতে পারতেছে না। তার মনের মধ্যে লুকিয়ে আছে এক চাপা কষ্ট। সে কষ্টটা কাউকে খুলে বলার মতো সাহস পাচ্ছিল না। তাই সে নিজে নিজেই তার মনকে বোঝাতে চেষ্টা করতেছিল। তুই একটু আমার রুমে আয়, তোর সাথে একটু কথা আছে। তুই একটু আমার রুমে আসবি কি? তোর সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটু তাড়াতাড়ি আমার রুমে আয়। কি কথা এখানেই বল, আমি তোকে যেতে দিতে পারবো না। কি বলতে চাস সেখানে বল, আর তুই কি বলবি সেটা আমি বুঝতে পারছি। এখন ওগুলো কথা বাদ দিয়ে যদি নতুন কোনো কথা বলার থাকে তাহলে বলতে পারিস। না, এখানে না, প্লিজ একটু আমার রুমে চল। বেশি কথা বাড়াস না রে, এভাবে করে কিন্তু সময় আরো কঠিন করে ফেলতেছিস। তুই বলে দিলাম তোকে, এটা কিন্তু ঠিক করতেছিস না তুই। আমি কিন্তু আব্বু আম্মুকে সব বলে দিব। বোনের জোড়াজুড়িতে অবশেষে মাহি তার সঙ্গে রুমে গেল। মাহি তো সবই জানে যে তার ছোট বোন তাকে কি জন্য তার রুমে নিয়ে যাচ্ছিল। মাহি এখন কি করবে কি বলবে কিছুই বুঝতে পারতেছিল না। সে এখন বুঝতে পেরেছে তার এভাবে সবার সামনে আবিরকে চড় মারা উচিত হয়নি। সত্যি করে বল, কি হয়েছে? আবির বলছে তোরা একে অপরকে ভালোবাসিস, কিন্তু তুই সবার সামনে ওকে চড় মারলি কেন? কি হয়েছিল? আবিরকে তোকে উল্টাপাল্টা কিছু বলেছিল নাকি না করেছিল তোর সঙ্গে? সত্যি করে বল। সমস্যা নেই, আমি আবিরের সঙ্গে কথা বলেছি। ও তো কিছুই জানে না যে কেন তুই ওকে এভাবে চড় মারলি। একটু ভালোভাবে বল, তাহলে তো আমরা বুঝতে পারবো। তার বোনের এই প্রশ্ন শুনে মাহি কিছুক্ষণ চুপ হয়ে রইল। তার চোখে হঠাৎ করে অন্যরকম একটা অনুভূতি দেখা গেল। রাগ, কষ্ট আর লুকানো ভালোবাসার মিশ্রণ। কিন্তু আবিরকে সে ভালোবাসাটা সত্যি। কিন্তু আবিরের সে পুরনো কিছু ঘটনা এখনো মাহিকে কষ্ট দিচ্ছে। যে ঘটনার প্রতিশোধ মাহি নেওয়ার জন্য সবসময় তৈরি ছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে না তার কি করা উচিত। বন্ধু, যা হবার হয়ে গেছে। এখন তুই সবকিছু ভুলে যা। ভুলে গিয়ে আবার তুই মাহির সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নে। তোরা যদি এরকম ভাবে ঝগড়া করিস তাহলে কিন্তু তোদের এই সম্পর্ক কখনোই এক হবে না। তাই তোদের উচিত সম্পর্কটা ঠিক মতন করে এগিয়ে নিয়ে যাওয়া। না বন্ধু, অনেক হয়েছে, আর না, আমি আর পারতেছি না। আমি আর মাহিয়াপুর সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। উনি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে। বিশেষ করে সবার সামনে আমাকে যেভাবে অপমান করেছে, সবার সামনে আমাকে চড় মেরেছে, এটা আমি কখনোই ভুলতে পারবো না। ভালোবাসার মধ্যে তো এরকম ছোটখাটো ঝগড়া হতেই থাকে। তাই বলে কি তোরা একে অপরকে এভাবে ভুলে যাবি? আর তুই তো অবশ্যই একটা বড় কোনো ভুল ধরনের কাজ করেছিস, যার জন্য মাহি আজকে তোর সঙ্গে এরকম ব্যবহার করেছে। তবে তুই কি করতে চাস সেটাও তুই বলছিস না, মাহিও বলছে না। এখানে তো বোঝা যাচ্ছে মাহি ও তো দোষ লুকানোর চেষ্টা করছে। সে চাচ্ছে না সবার সামনে কথাগুলো বলতে। তুই কি সেটা বুঝতে পারছিস না? তুই কি এমন কাজ করেছিস সেটা আমাকে একটু খুলে বলতো। বন্ধু বিশ্বাস কর, আমি তেমন কোনো কাজই করি নাই। এটা তোদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি তো আরও মাহিয়াপুর জবরদস্তির কারণে এই সম্পর্কে রাজি হয়েছিলাম, আর তাকে আমার একটু একটু পছন্দ হয়ে গেছিল, কিন্তু এর বাইরে আর কিছু বলার নেই আমার। তোর চেহারা, তোর কথাবার্তা সবকিছু বিবেচনায় নিলে আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছিস। কারণ তুই কথা বলার সময় আমতা আমতা করিস না কখনোই। কিন্তু আজকে তোর কথা আটকে যাচ্ছে কেন? তুই এত ঘেমে যাচ্ছিস কেন? নিশ্চয়ই এর ভেতরে বড় কোনো ঘটনা লুকিয়ে আছে যেটা তুই আমাকে বলতে পারছিস না। ওদিকে মাহিও ওর বোনকে বলছে না। আসল ঘটনা জানলে আমাদের সমাধান করতে সুবিধা হতো। ভেতরে যেন সব শব্দ আটকে গেছে। চোখ নিচের দিকে, কপালে ঘাম জমে আছে। মনে হচ্ছিল সে কিছু একটা লুকাতে চাইছে, কিন্তু তার বুকের ভেতরের অস্থিরতা সবকিছু প্রকাশ করে দিচ্ছে। বন্ধু আবিরকে অনেক বছর ধরে চেনে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। তাই আবিরের চেহারা দেখেই সে বুঝতে পারছিল এখানে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে, যেটা আবির কাউকে বলতে চাইছে না। আবিরের মনে এখন এক অদ্ভুত যুদ্ধ চলছে।
একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে মাহির প্রতি তার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা। মাহি সবার সামনে তাকে চড় মেরেছে। এই অপমানটা তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছে। কিন্তু বন্ধু যেটা বলল সেটাও পুরোপুরি মিথ্যা নয়। মাহি কখনোই এমন মেয়ে নয় যে অকারণে কাউকে অপমান করবে, বিশেষ করে আবিরকে, যাকে সে এতদিন ধরে ভালোবাসে। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য মাহি এত রেগে গিয়েছিল। ওদিকে মাহির মনও শান্ত নেই। বাড়ির এক কোণে বসে সে বারবার সেই মুহূর্তটা মনে করছে, যখন রাগের মাথায় সে সবার সামনে আবিরকে চড় মেরে বসেছিল। রাগ তখন তার চোখ অন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি কালকে সকালেই বাসায় চলে যাব। এই বাড়িতে থাকার মতো আর কোনো অবস্থা এখন আর নেই। এই বাড়িতে আর আমি থাকতে চাই না। এখানে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আর আমাকে মাহিয়াপুর বিষয়ে কোনো কথা বলিস না দয়া করে। এটা কোনো কথা বললি? এই ঘটনার জন্য যদি কোনোভাবে আমাকে দায়ী করতে চাচ্ছিস নাকি? তোর রাগ থাকতে পারে মাহির ওপর, আমার ওপর তোর এমন কি রাগ যে তুই আমার বাসা থেকে চলে যাবি? বল তো বন্ধু। ওর উপর আমার কোনো রাগ নেই। যার উপরে আমি অভিমান করেছি তার জন্য আমি বাসা থেকে চলে যাচ্ছি। আর অনেক দিন এসেছি বাড়িতে, তো যেতে হবে। যেহেতু মাহি আপু আমাকে আর সহ্য করতে পারতেছে না, তাই আমি আর এখানে থাকতে পারছি না। তোকে তো আমি জোর করে এখানে রাখতে পারবো না। যেটা তোর কাছে ভালো মনে হয় সেটাই কর তুই, সমস্যা নেই। কিন্তু আমাকে তুই কোনোভাবে ভুল বুঝিস না। এখানে কিন্তু আমার কোনো হাত নেই, তাই তুই আমাকে খারাপ ভাবিস না। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি তোদের দুজনকে আবার এক করতে, কিন্তু আমি পারিনি। তোকে বললে তুই একদিকে যাস, আর মাহিকে বললে মাহি আরেক দিকে যায়। আমি যে কি করব? সেটাই তো বলতেছি, তোকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। অনেক তো করলি, অবমাননা হয়েছিস তুই, তাই আর দরকার নেই। আমি কালকে চলে যাব, আর কোনো ঝামেলা হবে না, নিশ্চিত থাক তুই। আর আমি যে কালকে চলে যাব এগুলো কথা কাউকে বলার দরকার নেই। সকালে আমি এমনিতেই বের হয়ে চলে যাব। কালকে তোর বলার দরকার নেই। আমি যখন চলে যাব তখন এমনিতেই সবাই জানতে পারবে যে আমি বাড়িতে নেই। তখন তুই বলে দিস আমি বাড়িতে চলে গেছি, সেটাই ভালো হবে। আবিরের কথাগুলো শুনে তার বন্ধু একদম স্তব্ধ হয়ে গেল। এতদিনের বন্ধুকে সে খুব ভালো করেই চেনে। আবির এমন ছেলে নয় যে সামান্য কারণে সবকিছু ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু আজকে তার চোখে মুখে এমন এক যে তার কষ্টের ছাপ দেখা যাচ্ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল সে সত্যিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাত তখন অনেকটা গভীর হয়ে গেছে। চারপাশে এক ধরনের নীরবতা নেমে এসেছে, কিন্তু সেই নীরবতার মাঝেও আবিরের বুকের ভেতর যেন এক ঝড় বইছে। সে বাইরে থেকে যতটা শক্ত থাকার ভান করছে, ভিতরে ভিতরে ততটাই ভেঙে পড়েছে। মাহি সেই চরটা শুধু তার গালে লাগেনি, লেগেছে তার আত্মসম্মানে। সবার সামনে অপমানিত হওয়ার কষ্টটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, এ বাড়ি থেকে চলে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, দূরে চলে গেলেই হয়তো মনটা শান্ত হবে। আচ্ছা মাহি, তুমি যে আবিরের সঙ্গে এরকম একটা ব্যবহার করলে, সেটার জন্য কি তোমার কোনো অনুতপ্ত হচ্ছে না নাকি? তুমি মনে করছো সেটা তুমি ভালো করেছো? তোমাদের মধ্যে আগে যেটাই হয়ে থাক সেটা তো হয়ে গেছে। তারপরে যেহেতু তোমরা একটা সম্পর্কে গেছো, তাহলে তোমাদের উচিত এখন আর কোনো ঝামেলা না করা। কিন্তু তোমরা তো দেখছি ঝামেলা আরো বেশি করছো। কেন ভাই, আবার কি হয়েছে? তখন আমার একটা ভুলের কারণে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সেটার জন্য আমি এখন কাকে সরি বলবো বলেন? আসলে তখন আমার আবিরকে এমনভাবে সবার সামনে চড় মারাটা উচিত হয়নি। আসলে আগে ওর সাথে আমার একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি এখন কাউকে বলতে চাচ্ছি না। সেই ঘটনার কারণে আমি আবিরকে এমনভাবে চড় মেরেছিলাম, সবার সামনে ওকে অপমান করতে। কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে এটা করা আমার মোটেও উচিত হয়নি। এইভাবে সবার সামনে চড় মেরে আবিরকে অপমান করা আমার উচিত হয়নি। এখন আর বলে কি লাভ? আবির কালকে সকালে ভোরে বাসায় চলে যাবে। ও আর এই বাসায় থাকতে পারছে না। সে অপমানও একদম ভুলতে পারছে না, তাই তার বাসায় চলে যাবে সে। কি বলতেছেন এগুলো? বাড়িতে চলে যাবে কেন? আমি তো ওর কাছে যেতাম, ওর কাছে আমি ক্ষমা চাইতাম, কিন্তু এখানে বোনের সঙ্গে কথা বলতে একটু দেরি হয়ে গেছে, তাই যাইনি। আমি আবিরের কাছে ক্ষমা চাইবো, ওকে আমি বাসায় চলে যেতে দেব না। আমার মনে হয় না যে তোমার কথাই থাকবে। ও অনেক কষ্ট পেয়েছে তোমার ব্যবহারের কারণে। তবে তোমাদের সাথে আগে যেগুলো ঝামেলা হয়েছিল সেগুলো নিজেদের মধ্যে যদি ঠিক করে নিতে পারো,
তাহলে অনেক ভালো হতো, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক হয়নি। ওর মনে অনেক কষ্ট পেয়েছি। আমি তো আবিরকে যেতে দেব না। ওকে আমি সব কিছু বুঝিয়ে বলবো কেন আমি সবার সামনে ওইরকম ব্যবহার করেছি। ওকে যদি আমি সব কিছু বুঝিয়ে বলি, ও সব বুঝবে। ও তো একেবারে ছোট বাচ্চা নয়। আমার হয়তো বয়সে একটু ছোট, তবে ও বাচ্চা কোনো ছেলে না যে কিছুই বুঝবে না। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। দেখো, আবির বাসার পেছনের পুকুর পাড়ে বসে আছে। ওখানে গেলে হয়তো ওকে পেয়ে যাবে। তবে আমার মনে হয় না তুমি আবিরকে বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে। তারপরও তুমি চেষ্টা করে দেখতে পারো। বেস্ট অফ লাক। পুকুর পাড়ের চারপাশটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। হালকা বাতাস বইছে, মাঝে মাঝে গাছের পাতাগুলো নড়ে উঠছে, আর দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই শান্ত পরিবেশের মাঝখানে পুকুরের ধারে একা বসেছিল আবির। তার চোখ পুকুরের পানির দিকে থাকলেও মনটা ছিল অনেক দূরে। মনে হচ্ছিল তার মাথার ভেতর হাজারটা চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে। আজকের দিনের ঘটনাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল, বিশেষ করে সেই মুহূর্তটা যখন সবার সামনে মাহি তাকে চড় মেরেছিল। সে অপমানের দৃশ্যটা যতবার মনে পড়ছে ততবার তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। সে নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, সবকিছু ভুলে যেতে হবে, এখান থেকে চলে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনের ভেতরে কোথাও একটা জায়গায় এখনো মাহির জন্য এক অদ্ভুত টান রয়ে গেছে। সেই টানটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ঠিক তখনই পিছন থেকে খুব ধীর পায়ে কেউ এগিয়ে আসছিল। আবির প্রথমে খেয়ালই করেনি, কিন্তু কয়েক মুহূর্ত পরে সে পায়ের শব্দ শুনে একটু মাথা ঘুরিয়ে তাকালো। দেখলো মাহি তার দিকে এগিয়ে আসছে। মাহির চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। মনে হচ্ছিল সে অনেক কিছু বলতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। আবির, তুই কি আমার উপর অনেক বেশি রেগে আছিস? অবশ্যই রেগে থাকার কথা। আমি তোর সঙ্গে যে অন্যায় কাজ করেছি সেটা করা আমার মোটেও উচিত হয়নি। না, আপনি ঠিকই করেছেন। আপনার সঙ্গে আমি যে অন্যায় কাজ করেছিলাম সেটার সাথে প্রতিশোধ নিয়েছেন। ভালোই করেছেন, খারাপ কিছু করেননি। আমার জন্য তো ভালো হয়েছে। একটা শিক্ষার প্রয়োজন ছিল আমার, সেটা আপনি দিয়েছেন। ভালো লেগেছে। আমি কালকে সকালে চলে যাব। আপনি আপনার মতো ভালো থাকবেন। আমি তোর সঙ্গে যে কাজ করেছি এটা করা উচিত হয়নি। এর জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। এরপরেও তুই আমাকে ছেড়ে যাস না। তোকে আমি অনেক ভালোবাসি, সত্যি করে বলতেছি। এটা আমি মিথ্যা বলতেছি না। তোকে আমি কখনো ভুলতে পারবো না। তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাস না। আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। এটা কি আবার নতুন কোনো চাল নাকি? সত্যি করে বলুন তো, আপনার কোনো কথাই আমার আর বিশ্বাস হয় না। সত্যি করে বলতেছি, তখন আমি রাগের মাথায় কাজটা করে ফেলেছি। তবে সেটার জন্য আমি তোর কাছে কতবার ক্ষমা চেয়েছি বল? আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে। কিন্তু তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাস না। তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল? আমি কারোর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না, এটাই আমার সমস্যা। কিন্তু সব বুঝলাম, আপনি তো এখনও আমাকে তুই করে কথা বলতেছেন। তাহলে বুঝবো কিভাবে যে আপনি পরিবর্তন হয়েছেন? আগে আমাকে তুই থেকে তুমি করে রাখতে হবে, তখন তো বলবো যে পরিবর্তন হয়েছেন আপনি কিছু হলেও। এটা কি নতুন কি ব্যাপার? আজকে থেকে তোমাকে আমি তুমি করেই বলবো, তুমি আমাকে তুমি করেই বলবে। আর আমার পড়াশোনাটা শেষ হলেই আমরা বিয়ে করে ফেলবো। এখন যেহেতু তোমার পড়াশোনা বাকি আছে, আমার পড়াশোনা বাকি আছে, তাই আমাদের এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পড়াশোনা শেষ করে তারপর আমরা বিয়ে করব, ঠিক আছে? সত্যি বলছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আবার নতুন কোনো কথা বানিয়ে বলতেছে না তো? না, কখনোই না। তোমাকে মিথ্যা কোনো কথা বলবো না। যেগুলো কথা বলতেছি সব সত্যি কথা। এখানে একটাও মিথ্যা কথা নেই। আমাকে সারা জীবন তাহলে এইভাবেই ভালোবাসা দিয়ে আগলে রেখো। তুমি আমাকে এভাবে কষ্ট দিলে আমি মেনে নিতে পারবো না। আমাকে সবসময় ভালোবাসা দিয়ে নিজের কাছেই বেঁধে রেখো। আর কখনোই তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দেব না। এখন থেকে তোকে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দিতে চাই। তবে এখন না, আর কিছুদিন পর। আর 1-1.5 বছর পরেই আমাদের দুজনের পরীক্ষা শেষ হবে, তারপরেই আমরা বিয়ে করে নেব। তারপর আর কোনো বাধাই থাকবে না আমাদের জীবনে। তখন শুধু আমরা একে অপরের জন্য বেঁচে থাকবো, ভালোবাসা দিয়ে নিজেদের নতুন ঘর সাজিয়ে তুলব। আবির ধীরে ধীরে মাহির দিকে তাকালো। তার চোখে আর আগে সেই কষ্টের ছাপ নেই, বরং সেখানে এক ধরনের শান্তি ফুটে উঠেছে। মনে হচ্ছিল এতদিনের অভিমান যেন এক মুহূর্তেই চলে গেছে। মাহিও আবিরের দিকে তাকিয়ে হালকা করে হাসলো।
সেই হাসিতে ছিল লজ্জা, ছিল ভালোবাসা, আর ছিল ভবিষ্যতের হাজারো স্বপ্ন। এই মুহূর্তে তারা দুজনেই বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু সুখের সময় একসাথে থাকা নয়, বরং ভুল বোঝাবুঝি আর কষ্টের সময়ও একে অপরকে ধরে রাখা। পুকুরের ধারে দাঁড়িয়ে তারা দুজন যেন নতুন করে একটা প্রতিজ্ঞা করলো, এবার থেকে তারা আর একে অপরকে ছেড়ে যাবে না। যত ঝড়ই আসুক, তারা দুজন একসাথে সেই ঝড়ের মুখোমুখি হবে। দূরে কোথাও রাতের আকাশে তারা জ্বলজ্বল করছিল, আর সেই তারার আলোয় যেন তাদের ভবিষ্যতের ছোট একটা স্বপ্ন ভেসে উঠছিল। একটা ছোট্ট ঘর, যেখানে থাকবে শুধু ভালোবাসা, বিশ্বাস আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি। আজকের এই রাতটা হয়তো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে থাকবে, কারণ আজ তারা শুধু অভিমান ভেঙে এক হয়নি, আজ তারা নতুন করে একে অপরকে নিজের জীবনের অংশ করে নিয়েছে। এইভাবে আরেকটি গল্পের শেষ প্রান্তে চলে আসলাম আমরা। পৃথিবীর সকল ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক, প্রত্যেকটি ভালোবাসার মানুষ তার মনের মানুষকে পেয়ে যাক, এটাই সবার চাওয়া। এভাবেই আরেকটি গল্পের সমাপ্ত হয়ে গেল। হ্যাপি এন্ডিং সমাপ্ত।